আগের পর্বতে আমরা দেখেছিলাম 2005-এর ঘটনা। হঠাৎ করে কাট করে সরাসরি সিনটি 2019-এ নিয়ে আসা হয়, যেখানে চেন শিয়া সিঙ্গাপুর থেকে অনেকদিন পর চায়না ফিরে আসছিল। মানে সেখান থেকে দ্বিতীয় পর্ব শুরু হয়, যেখান থেকে প্রথম পর্ব শেষ হয়েছিল। এখনো যারা প্রথম পর্বটি দেখোনি, তোমরা সবাই গিয়ে প্রথম পর্বটি জলদি দেখে আসো। আমি পিন কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি। এরপর দ্বিতীয় পর্ব মানে এই গল্পের শেষ পর্বটি দেখো, তাহলেই তোমরা পুরো গল্পটা এনজয় করতে পারবে। এদিকে চেন শিয়া যখন সিঙ্গাপুর থেকে চায়না এসে যখন তার বাড়ির বাইরে আসে, তখন তার ভাই তাকে দেখে বলে, প্লিজ মায়ের সাথে ঝগড়া করো না, আমি আর কোনো ঝামেলা চাই না। যেটা শুনে যখন চেন শিয়া বাড়ির ভিতরে আসে, তখন মা তাকে বলে, বাহ, তোমার মনে পড়লো তাহলে তোমার যে একটা পরিবারও আছে। মায়ের কথা শুনে তখন চেন শিয়া কিছুই না বলে তার বাবার সাথে এরপর দেখা করে, যার শরীর তখন ভালো ছিল না। যার কারণে এর পরের দিন যখন তারা সবাই বাবার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়ি ফিরছিল, তখন মা বলে, জানি না কবে আমাদের নিজেদের একটা গাড়ি হবে। সারা জীবন বাসের ধাক্কা খেলাম আর ট্যাক্সির দামি দামি ভাড়াই দিলাম। যেটা শুনে তখন চেন শিয়া তার ভাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোর কি ড্রাইভিং লাইসেন্স আছে? ভাই তখন বলে, হ্যাঁ আছে। যেটা শুনে তখন চেন শিয়া বলে, চল তাহলে গাড়ির শোরুমে যাই, আজ আমরা একটা গাড়ি কিনবো। এর পরের সিনে আমরা দেখতে পাই চেন শিয়ার ভাই তার গার্লফ্রেন্ডকেও ফোন করে এখানে নিয়ে এসেছিল, যেন সেও গাড়িটি পছন্দ করতে পারে। এরপর সবাই মিলে গাড়ি দেখতে শুরু করে। এদিকে চেন শিয়া যখন একটা গাড়ি দেখছিল, তখনই বহু বছর পর তার সাথে লিরানের হঠাৎ করেই দেখা হয়ে যায়। তখন লিরানও এতদিন পর চেন শিয়াকে দেখে খুবই অবাক হয়ে যায়। এদিকে তারা দুজন যখন কথা বলতেই যাবে, তার আগেই চেন শিয়ার ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে একটা ধনী মেয়ের ঝগড়া শুরু হয়ে যায়। মেয়েটি চেন শিয়ার ভাইয়ের গার্লফ্রেন্ডের উপর চিৎকার করছিল আর বলছিল, তুমি আমার দামি পোশাকে তোমার এই সস্তা কোল্ড কফি কেন ফেলে দিলে? যেটা শুনে তখন চেন শিয়ার ভাই রেগে গিয়ে বলে, নিশ্চয়ই তোমার হয়তো কোনো সুগার ড্যাডি আছে, তাই না? ঠিক তখনই সেখানে চেন শিয়া এসে তাদের ঝগড়া থামায় আর তার ভাইকে ওই মেয়েটির কাছে ক্ষমা চাইতে বলে। যেটা শুনে ভাই তখন মেয়েটির কাছে ক্ষমা চায়। যেটা দেখে ওই মেয়েটা তখন লিরানের কাছে যায় আর লিরানের সাথে কথা বলতে শুরু করে। সে যেভাবে লিরানের সাথে কথা বলছিল তা দেখে চেন শিয়া তখন মনে হয় এ হয়তোবা লিরানের গার্লফ্রেন্ড। এসব ভেবে চেন শিয়া তখন জেলাস হয়ে মুখ ঘুরিয়ে সেখান থেকে তখন চলে যায় আর অন্য একটা দাড়ি দেখতে শুরু করে। তখন লিরান সেখানে চলে আসে আর সে চেন শিয়ার সাথে একবার শুধু কথা বলতে চাচ্ছিল। ঠিক তখনই চেন শিয়া লিরানকে বলে, তুমি আগেও বেয়াদব ছিলে, আজও বেয়াদবি আছো, সাথে তোমার গার্লফ্রেন্ডও। যেটা শুনে তখন লিরান বলে, বেয়াদব তো তোমার ভাই, যে কিনা মেয়েদেরকে সম্মান করতে পারে না, বরং বলে তার কি কোনো সুগার রেডি আছে কিনা। এমন কথা কি কেউ বলে? আর তুমিও হয়তো এখন আর আগের মতো গ্রামের সরল মেয়ে নয়, বিদেশ থেকে অনেক বদলে গিয়েছো। এভাবে তখন তাদের দুজনের মধ্যে ঝগড়া চলতেই থাকে। তখন চেন শিয়া বলে, তোমার কি এখন আমাকে গরিব মেয়ে মনে হয়? যদি এমন মনে হয় তাহলে ঠিক আছে, আমি এখনই এই দামি গাড়িটা কিনে দেখাচ্ছি। যেটা শুনে তখন লিরান গাড়ির বিল ধরিয়ে বলে, হ্যাঁ নাও, আর অনলাইনে পেমেন্ট করে দিও। এরপর রাতে আমরা চেন শিয়াকে দেখতে পাই, যে কিনা তখন ভাবছিল তার কাছে তো গাড়ি কেনার মতো এত টাকা নেই, আর এদিকে তার বাবার চিকিৎসাও চলছিল আর তাতে অনেক টাকাও খরচ হচ্ছিল, আর সামনে আরো কত টাকা লাগবে তা তার জানা নেই। এমন সময় এত দামি গাড়ি কেনা চেন শিয়ার কাছে তখন বোকামি মনে হচ্ছিল। ঠিক তখনই তার ভাই সেখানে এসে বলে, নিচে কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। যেটা শুনে তখন চেন শিয়া নিচে এসে দেখতে পায় সে আর কেউই নয় বরং লিরান ছিল। তখন লিরান বলে, এত বছর পর তোমার সাথে দেখা করে খুব ভালো লাগছে। এদিকে চেন শিয়া তখন খুব খুশি ছিল, কারণ সেও লিরানকে এতদিন পর তার সামনে দেখছিল। ঠিক তখনই আমাদের আবারও 2006 সালের সময় দেখানো হয়, যখন তারা দুজন সবেমাত্র ডেটিং শুরু করেছিল। তারা প্রতিদিন দেখা করত, একসাথে নতুন নতুন খাবার খেত, একসাথে খুশি থাকতো আর সব ঋতু উপভোগ করত, আর তার সাথে একসাথে পড়াশোনাও করত, সাথে স্কেটিং করতেও যেত। এভাবে একদিন লিরান চেন শিয়াকে একটা স্কার্ফ গিফট করে, যেটা চেন শিয়া বর্তমানেও পরেছিল। এভাবে তাদের দুজনের ভালোবাসার গল্প তখন ভালোই চলছিল। কিন্তু একদিন চেন শিয়া তখন দেখতে পায় বৃষ্টির কারণে তার রুমে পানি ঢুকে যাচ্ছে, যেটা দেখে চেন শিয়া তখন খুব ঘাবড়ে যায় আর তার সব জিনিসপত্র উপরে রাখতে শুরু করে। এই সব কিছু জানতে পেরে লিরান তখন চেন শিয়াকে একটা বড় হোটেলে নিয়ে যায়, যেখানে
যেখানে লিরান তাকে একটা রুম দিতে চাচ্ছিল, কারণ চেনশিয়ার বর্তমানে থাকার আর কোনো জায়গায় ছিল না। তখন চেনশিয়া লিরানকে বারণ করতে শুরু করে, কারণ এই হোটেলটা অনেক দামি এবং রুমগুলো অনেক এক্সপেন্সিভ ছিল। কিন্তু লিরান তার কোনো কথাই তখন শোনে না। এদিকে ঠিক তখনই আমরা সেখানে লুসিকে দেখতে পাই, যে কিনা সেখানেই ছিল। সে তখন তাদের দুজনকে একসাথে দেখে লুকিয়ে তাদের ছবি তুলে নেয়। এরপর যখন চেনশিয়া রুমে আসে, তখন তার বিছানাটা খুব পছন্দ হয়, আর এরপর তারা দুজনে তাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলতে শুরু করে। তখন লিরান বলে সে তার বাবার ব্যবসা সামলাবে, আর চেনশিয়া বলে আমি সিএনজি ইউনিভার্সিটিতে ভর্তি হব, কারণ সেটা আমার বাড়ি থেকে অনেক দূরে, আর আমি আমার বাড়ি থেকে দূরেই থাকতে চাই। এটা শুনে তখন লিরান বলে ঠিক আছে, তাহলে আমিও সেই ইউনিভার্সিটিতেই ভর্তি হব। এইভাবে তারা দুজন কথা বলতে বলতে একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তখন চেনশিয়া লিরানকে আলো নিভিয়ে দিতে বলে, আর এরপর সে লিরানের সাথে বাইরের দৃশ্যটা উপভোগ করতে শুরু করে, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। তখন চেনশিয়া বলে এসব দেখে এখন আমার এমন মনে হচ্ছে যেন আমরা দুজনে মহাকাশে চলে এসেছি। যেটা শুনে তখন লিরান বলে হ্যাঁ, সবকিছু সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। এর পরের দিন চেনশিয়াকে প্রধান শিক্ষকের অফিসে ডাকা হয়। সেখানে তার মা আগেই উপস্থিত ছিলেন। আসলে লুসি আগের দিনের হোটেলে যে ছবিগুলো তুলেছিল তা স্কুলের মধ্যে ফাঁস করে দিয়েছিল, যার ফলে এখন সবাই ভাবছিল যে তারা দুজন একসাথে রাত কাটিয়েছে। তাই চেনশিয়ার মা সরাসরি চেনশিয়াকে তখন মারতেই শুরু করে, আর বলে তুমি এমন কাজ কিভাবে করতে পারলে? তুমি একটা অজানা ছেলের সাথে ইন্টিমেট কিভাবে হলে? আর তোমাকে আমি এখানে পড়াবই না। বাইরে থেকে লুকিয়ে লুসি এই সব কথাগুলো তখন শুনছিল, আর সে ভীষণ খুশি হচ্ছিল। তাই সে তখন কোনো কাজের একটা বাহানা করে ভেতরে চলে আসে, আর তাকে দেখে খুব খুশিও লাগছিল। যেটা দেখে তখন চেনশিয়া বুঝতে পারে যে এই সব কিছু এই মেয়েটাই করেছে। তাই সে তখন লুসিকে খুব জোরে একটা থাপ্পড় মারে, যেটা দেখে সবাই তখন চমকে যায়। আর এরপর চেনশিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে তখন চলে যায়। এর পরের সিনে আমাদের তখন দেখানো হয় চেনশিয়াকে অন্য একটা স্কুলে বদলি করে দেওয়া হয়েছে। সেখানে সবাই তখন বলা বলি করছিল এই সেই মেয়ে যে কিনা ঝেনহুই স্কুল থেকে এসেছে। এদিকে ক্লাসের পরিবেশ একদমই পড়াশোনার মতো ছিল না, সবাই শুধু ওকে নিয়ে বাজে বাজে কথা বলছিল, যার কারণে চেনশিয়ার তখন পড়াশোনা করতে খুব অসুবিধা হয়। এরপর যখন ছুটির সময় হয়, তখন একজন ছাত্র যে কিনা স্কুলের টপার ছিল সে চেনশিয়ার কাছে এসে তাকে তার সাথে প্রতিযোগিতার জন্য আটকায়, আর বলে দেখি তুমি কতটা ভালো স্টুডেন্ট ছিলে যে এত বড় একটা স্কুল ঝেনহুয়াতে চান্স পেয়েছিলে। এরপর যখন তারা দুজন প্রতিযোগিতা শুরু করে, তখন চেনশিয়া সেই ছেলেটাকে হারিয়ে দেয়। যেটা দেখে তখন ছেলেটা তাকে জিজ্ঞেস করে ঝেনহুয়া স্কুলে তোমার র্যাঙ্ক কত ছিল? তখন চেনশিয়া বলে মাঝারি। তখন ওই ছেলেটা বলে তুমি এত বুদ্ধিমান হয়েও যদি তোমার র্যাঙ্ক মাঝারি হয়, তাহলে আমি তো সেখানে কখনোই ভর্তি হতে পারবো না। এই বলে সে তখন মন খারাপ করে ওখান থেকে চলে যায়। ওই ছেলেটা সেখান থেকে চলে যাওয়ার পর ঠিক তখনই লিরান সেখানে চলে আসে চেনশিয়ার সাথে একবার কথা বলার জন্য, আর তাকে খুব অসুস্থও লাগছিল। এদিকে চেনশিয়া তখন লিরানকে দেখে সেখান থেকে চলে যায়, আর বলে সে তার সাথে আর কোনোদিন কথা বলতে পারবে না। যেটা দেখি তখন লিরান অনবরত তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। ঠিক তখনই লিরান হঠাৎ করেই নিচে পড়ে যায়, যেটা দেখে চেনশিয়া তার কাছে ছুটে আসে, আর তার পায়ে গভীর একটা চোট দেখতে পায়। যেটা দেখে সে তখন এই ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করে। তখন লিরান বলে ওই ঘটনার পর বাবা আমাকে রুমে বন্ধ করে অনেক মেরেছিল এবং আমাকে রুমে বন্দি করে রেখেছিল, কিন্তু আমি খুব কষ্ট করে লুকিয়ে তোমার সাথে একবার দেখা করতে এসেছি। যেটা শুনে তখন চেনশিয়া লিরানের জন্য খুব খারাপ লাগতে শুরু করে। তখন লিরান তার কাছে ক্ষমা চায় আর বলে সব আমার জন্যই হয়েছে, কিন্তু তুমি প্লিজ আবারও আমাদের স্কুলে ফিরে আসো, তোমার ভবিষ্যৎ নষ্ট হতে দিও না, আর আমাদের দুজনকে তো একসাথে একই ইউনিভার্সিটিতে যেতে হবে তাই না? এইসব শুনে তখন চেনশিয়া ভীষণ কাঁদতে শুরু করে, যেটা দেখে লিরানকে তাকে শান্ত করতে হয়। এরপর যখন সে বাড়ি ফিরে আসে, তখন সে এসেই তার বাবা মাকে বলে আমি ঝেনহুয়া স্কুলে ফিরে যেতে চাই মা, আমি সেদিন কোনো সীমা অতিক্রম করিনি, আমাকে সেদিন ফাঁসানো হয়েছিল। তখন মা বলে তাহলে তুমি সেদিন এই কথা কেন বলনি? তখন চেনশিয়া বলে কারণ তখন কেউ আমার কথা বিশ্বাস করতো না। এদিকে মা তখনও না করছিল আর বলছিল ওখানকার লোকেরা তোমাকে বাঁচতে দেবে না, সবাই তোমাকে নিয়ে খারাপ কথা বলবে, তুমি কি সেগুলো শুনতে পারবে? তখন চেনশিয়া বলে হ্যাঁ মা, আমি শুনতে পারবো, আমি আমার নিজের ভবিষ্যৎ আবার ঠিক করতে চাই। মানুষ কত কষ্ট করে সে স্কুলে ভর্তি হয় যেখানে আমি আমার ট্যালেন্টের মাধ্যমে ভর্তি হয়েছি, কিন্তু আমাকে একটা বাজে মেয়ের চক্রান্তের জন্য বদলি করে দেওয়া হয়েছে। আমি তোমাদের কাছে কখনো কিছু চাইনি মা, কিন্তু আজ প্লিজ আমার একটা ইচ্ছা পূরণ করো, আমাকে ঝেনহুই স্কুলে ফেরত পাঠাও। যেটা শুনে মা তখন রাজি হয়ে যায়। এরপরের সিনে আমাদের স্কুলের সিন দেখানো হয়। সেখানে তখন বলা হচ্ছিল দুজন ছাত্রছাত্রী খুব খারাপ কাজ করে
করেছিল, যার কারণে তাদেরকে কিছু দিনের জন্য শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এখন তাদের আবার স্কুলে ফিরিয়ে আনা হয়েছে। এর সাথে সবাইকে তখন সতর্কও করা হয় যেন কেউ আর স্কুলের নিয়ম না ভাঙে। এরপর ক্লাসে সবাই চেনশিয়াকে নিয়ে কথা বলছিল। সেখানে লুসিও সবার সাথে তাল মিলিয়ে বলে, চেনহুয়া স্কুলে এখন কোনো মান সম্মানই নেই। এখানে এমন একটা মেয়েকে আবার আনা হয়েছে যে কিনা তার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছে। যেটা শুনে তখন চেনশিয়ার রাগ উঠে যায়, যার কারণে সে তখন প্রথমে নিজেকে শান্ত করে আর এরপর লুসিকে জিজ্ঞাসা করে, তোমার গালে কি এখনো ব্যথা করছে না? কারণ আমি তোমাকে খুব জোরেই থাপ্পড় মেরেছিলাম। যেটা শুনে লুসি চেনশিয়ার সাথে ঝগড়া করতে উঠলে তখন চেনশিয়া এটা দেখে তার ডেস্কে পানি ঢেলে দেয় আর লুসিকে হুমকি দিয়ে বলে, এবার আমার সাথে আর ঝামেলা করার একদমই চেষ্টা করো না, না হলে আমিও তোমার গোপন সব কথা ফাঁস করে দিতে পারি। তোমার একদমই ধারণা নেই আমি কি কি করতে পারি, তাই এইবার দয়া করে আমাকে দুর্বল ভেবো না। এইসব শুনে লুসি আর পুরো ক্লাস তখন অবাক হয়ে যায়, কারণ আগে চেনশিয়া তো অন্যের সাথে কথা বলতেই খুব ভয় পেত, আর আজ সে নিজের জন্য কথা বলছে এবং লুসিকে হুমকিও দিচ্ছে। এইভাবেই দিন কাটতে থাকে আর খুব তাড়াতাড়ি ফাইনাল পরীক্ষা আসতে চলছিল, যার কারণে স্কুলে তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হয়। পরদিন এক্সামের তখন রেজাল্ট দেওয়া হলে চেনশিয়ার তখন মন খারাপ হয়ে যায়, কারণ তার নম্বর খুব একটা ভালো আসেনি, যার কারণে সে তখন লিরানকে ফোন দিয়ে বলে, জানি না আমি আমার পছন্দের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো কিনা। যেটা শুনে তখন লিরান চেনশিয়াকে মোটিভেট করে আর মনে করিয়ে দেয় যে সে কে, তাই তার হাল ছাড়া উচিত না। এভাবে লিরান চেনশিয়ার সাথে কথা বলতে বলতে চেনশিয়ার হোস্টেলের সামনেই চলে আসে। তখন চেনশিয়া জানালা দিয়ে লিরানকে দেখে খুব খুশি হয়ে যায়। অপরদিকে তখন আমাদের লিরানের দাদুকে দেখানো হয়, যার শরীর এখন খুব খারাপ হয়ে গিয়েছিল। এরপর লিরান বাসায় আসলে তিনি লিরানকে তার ব্যাংক বই দিয়ে বলেন পাসওয়ার্ডটা তার জন্ম তারিখ। যেটা দেখে তখন লিরান বলে, দাদু আমার টাকা লাগবে না, আমি শুধু তোমাকে চাই। কিন্তু দাদু তখন বলে, হয়তো আমি আর বেশিক্ষণ নেই, আমার সময় হয়ে গিয়েছে চলে যাওয়ার। আমি চলে যাওয়ার পর তুমি আমার জন্য একদমই মন খারাপ করো না, আর নিজের খেয়াল রেখো সব সময়। যেটা শুনে তখন লিরান অজরে কাঁদতে শুরু করে। এরপরের দিন স্কুলে আমাদের চেনশিয়াকে দেখানো হয়। তার শিক্ষক তাকে বলেন, আমি জানি তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাও, তাই তোমার জন্য একটা বড় সুযোগ রয়েছে। এই বছর 3 জন ছাত্রছাত্রীকে সিঙ্গাপুরের ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য পাঠানো হচ্ছে। তোমারও সেখানে যাওয়া উচিত, কারণ তুমি ইংরেজিতে খুব ভালো। সিঙ্গাপুর থেকে পড়াশোনার পর তুমি সেখানে একটা ভালো চাকরি পেয়ে যাবে। যেটা শুনে চেনশিয়া এই কথাটা তখন বাড়িতে এসে জানায় আর বলে, আমার স্কুল থেকে সিঙ্গাপুরে আমার পড়ার পুরো খরচ দেবে, শুধু তোমাদের আমাকে সেখানে থাকার খরচটা দিতে হবে, আর এটা আমার ভবিষ্যতের জন্য খুব একটা ভালো সুযোগ মা। যেটা শুনে মা তখন টাকা দিতে স্পষ্টভাবে না করে দেয় আর বলে যে আমার কাছে কোনো টাকা নেই, আর যা আছে সেটা তোমার ভাইয়ের পড়াশোনার জন্য। ঠিক এটা শুনে চেনশিয়া প্রথমে মন খারাপ করে তার রুমে চলে যায়, কিন্তু একটু পরেই তখন বাইরে এসে বলে, আমি কি তোমার মেয়ে নই? কেন আমার সাথে এমন করছো? কেন আমাকে নিয়ে এত ভেদাভেদ করছো? কেন ছোটবেলা থেকে আমাকে এত ঘৃণা করছো? এইসব শুনে তখন মায়ের রাগ উঠে যায় আর বলে, কারণ আমি চাই তুমিও অন্য মেয়েদের মতো ঘরে থাকো আর একটা সাধারণ জীবন কাটাও। আমি আজ পর্যন্ত কোনো গরিব মেয়েকে সফল হতে দেখিনি। তুমি শুধু শুধু সেখানে গিয়ে আমাদের টাকা নষ্ট করবে। আর তুমি কি এত বড় হয়ে গেছো যে চীন ছেড়ে সিঙ্গাপুরে থাকার কথা ভাবছো? তখন চেনশিয়া বলে, হ্যাঁ আমি দূরে থাকতে চাই, অনেক দূরে, কারণ আমি এই বিষাক্ত পরিবারে আর থাকতে পারছি না, আর তোমার সাথেও থাকতে চাই না। এই বলে সে খুব কাঁদতে শুরু করে, কিন্তু তার মা তখনও তাকে বোঝে না, বরং উল্টো রাগের মাথায় চেনশিয়ার রুমে এসে তার সব সার্টিফিকেট ছিঁড়ে ফেলতে শুরু করে আর বলে, এই পড়াশোনার জন্যই তো তোর এত পাখা গজিয়েছে তাই না? এদিকে চেনশিয়া মাকে থামাতে খুব চেষ্টা করছিল, কিন্তু মা এরপর তখন থামে না। যেটা দেখে তখন বাবা তার স্ত্রীর উপর চিৎকার করে ওঠে, কারণ শুধু তিনিই একমাত্র ছিলেন যিনি কিনা চেনশিয়ার সবসময় পাশে থাকতেন। এদিকে চেনশিয়া এইসবের পর পুরোপুরি ভেঙে পড়েছিল আর সারা রাত কাঁদতে কাঁদতে তার ছেঁড়া সার্টিফিকেটগুলো টেপ দিয়ে জোড়া লাগাতে চেষ্টা করছিল। পরের দিন চেনশিয়া হঠাৎই তখন জানতে পারে লিরানের দাদু মারা গিয়েছে, যার কারণে সে তখন লিরানের সাথে দেখা করতে চলে আসে, যে কিনা তার দাদুর শেষকৃত্যের পর খুব মন খারাপ করে বসেছিল। এরপর লিরান এবং চেনশিয়ার এক জায়গায় বসে তাদের দুজনের সব দুঃখ একে অপরের কাছে শেয়ার করে নেয়। তখন লিরান বলে, দাদু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তিনি তার সব টাকা আমাকে দিয়ে গেছেন। এখন আমিও সেই ইউনিভার্সিটিতে যেতে পারবো যেখানে তুমি যেতে চাও। এরপর আমরা একসাথে সেখানে পড়াশোনা করব। যেটা শুনে তখন চেনশিয়া চুপ করে বসে থাকে।
সে সাহস করে তখন লিরানকে জানাতে পারে না যে এখন আর এমনটা সম্ভব না, কারণ সে কিছুদিনের মধ্যেই সিঙ্গাপুর চলে যাচ্ছে। এর কিছুদিন পর এক্সাম শেষ হলে তারা দুজন ঘুরতে বের হয়ে যায়। তারা অনেক জায়গায় তখন ঘুরতে যায় আর তার সাথে খুব মজাও করে। এরপর যখন তারা দুজন নৌকায় ছিল তখন লিরান বলে, ভালো করে এই দৃশ্যটা দেখে নাও, কারণ যখন তুমি বিদেশে চলে যাবে তখন এই জায়গাটাকে অনেক মিস করবে। যেটা শুনে তখন চেনশিয়া অবাক হয়ে যায় আর ভাবে এর মানে লিরান আগে থেকেই সবকিছু জানতো যে সে সিঙ্গাপুর যাচ্ছে। তখন লিরান বলে, আসলে আমি তোমার মুখ থেকে এটা শুনতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কিছুই বলনি। আচ্ছা, তুমি কি আমাকে বিদায় না বলেই চলে যেতে চেয়েছিলে? যেটা শুনে চেনশিয়া তখন কাঁদতে শুরু করে আর বলে, আমি বাধ্য হয়েই সেখানে যাচ্ছি, শুধুমাত্র একটা সুন্দর ভবিষ্যতের জন্য। তখন লিরান বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আর প্লিজ বাইরে নিজের খেয়াল রেখো। আর এরপর তারা দুজন সেখানেই ব্রেকআপ করে নেয়। এরপর গল্পটা আবার বর্তমানে ফিরে আসে। এত বছর পর তারা দুজন আবার দেখা করে খুব খুশি ছিল। তখন লিরান চেনশিয়ার প্রশংসা করে বলছিল, আমি গর্বিত যে তুমি আজ এত সফল হয়েছো, তুমি নিজের অ্যাপার্টমেন্টও কিনে ফেলেছো, ভবিষ্যতে তুমি আরো এগিয়ে যাবে। যেটা শুনে তখন চেনশিয়াও খুব খুশি হয়ে যায়। আর এরপর তারা দুজন একে অপরকে বলতে লাগে যে তারা একে অপরকে এতদিন কতটা মিস করেছে। এরপর দিন হসপিটালের ডাক্তার একটা খারাপ খবর দেন আর বলেন তার বাবার ক্যান্সার হয়েছে আর চিকিৎসার জন্য অনেক টাকাও লাগবে, আর অপারেশনের পরেও তিনি বাঁচবেন কিনা তা এখনো বলা যাচ্ছে না। এটা শুনে চেনশিয়া তখন স্তব্ধ হয়ে যায়। তখন তার ভাইও খুব চিন্তিত হয়ে বোনকে বলে, তোমার সেই ধনী বন্ধু কি আমাদের সাহায্য করতে পারবে এ ব্যাপারে? কিন্তু চেনশিয়া তাকে কিছুই না বলে তখন বাড়ি চলে যেতে বলে আর নিজের কোম্পানিতে ফোন করে আর কিছুদিন তার ছুটি বাড়াতে বলে। কিন্তু কোম্পানি তাকে আর ছুটি দিতে একদমই রাজি ছিল না, যার কারণে চেনশিয়ার তখন খুব রাগ হয় আর তার হাত থেকে তখন কাগজগুলো পড়ে যায়। এরপর সে যখন কাগজপত্র তুলছিল ঠিক তখনই লিরানও সেখানে এসে চেনশিয়াকে জড়িয়ে ধরে তখন শান্ত হতে বলে, কারণ চেনশিয়া তার বাবার এই অবস্থা শুনে খুব ভেঙে পড়েছিল। এরপরের সিনে যখন চেনশিয়ার ঘুম ভাঙে তখন সে নিজেকে লিরানের গাড়িতে দেখতে পায়। ঠিক তখনই সে শুনতে পায় লিরান কিভাবে চেনশিয়ার বাবার চিকিৎসার জন্য সবকিছু ব্যবস্থা করেছে। যেটা শুনে তখন চেনশিয়া লিরানের কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। তখন লিরান বলে, আচ্ছা ঠিক আছে। এরপর সে জিজ্ঞাসা করে, এরপর তোমার স্বপ্ন কি? তখন চেনশিয়া বলে, আমি চাই যখন আমি ঘুম থেকে উঠবো ঠিক তখন যেন তুমি আমার সামনে থাকো। যেটা শুনে লিরান তখন আবেগপ্রবণ হয়ে যায় আর ভাবে, সত্যি চেনশিয়া কি এখন আমাকে পছন্দ করে? তখন চেনশিয়া তাকে বলে, আচ্ছা তোমার তো গার্লফ্রেন্ড আছে তাই না? যেটা শুনে তখন লিরান স্পষ্টভাবে বলে যে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সেদিন যে মেয়েটাকে তুমি আমার সাথে দেখেছিলে সে আমার কাজিন ছিল, গার্লফ্রেন্ড না। এরপর তারা দুজন হেঁটে হেঁটে কথা বলতে শুরু করে, কারণ চেনশিয়ার এখন অনেক হালকা লাগছিল আর তারা দুজন একসাথে রাতও কাটায়, অর্থাৎ তারা আবার ভালোবাসার সম্পর্কে ফিরে এসেছে। এরপরের দিন আমরা দেখতে পাই লিরান চেনশিয়ার বাবাকে একটা বড় রুমে নিয়ে আসে এবং ভালো ডাক্তারদের সাথেও কথা বলে, যেটা দেখে তখন চেনশিয়ার পরিবার লিরানের উপর খুব খুশি ছিল। তখন মা চেনশিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার এই ধনী বন্ধুটাই তাহলে আমাদের সাহায্য করছে তাই না? সে কি তোমাকে পছন্দ করে? যেটা শুনে তখন চেনশিয়া কিছুই বলে না, বরং বাবার অপারেশন শেষ হলে সে বাবার পাশে গিয়ে বসে। তখন বাবা মন খারাপ করে বলে, আমার জন্য তোমাদের এত কষ্ট সহ্য করতে হচ্ছে, আমার মোটেও এসব ভালো লাগছে না। যেটা শুনে তখন চেনশিয়া তার বাবাকে বোঝায়, এমন কিছুই না বাবা। তখন বাবা বলে, আমি তোমার জন্য গর্বিত মা, কারণ তুমি তোমার জীবনে ভালো করেছো, তুমি শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছো। যদি আমি তোমাদের সবাইকে একটা ভালো জীবন দিতে পারতাম। যেটা শুনে তখন চেনশিয়া বলে, না বাবা, তুমি আমার জন্য পৃথিবীর সেরা বাবা, কারণ তুমি সবসময় আমাকে সাপোর্ট করেছো আর আমার উপর বিশ্বাস রেখেছো। এর কিছুদিন পর চেনশিয়ার বাবা মারা যায়, যার কারণে চেনশিয়া বাসায় এসে শেষকৃত্যের জন্য টাকাটা অর্ধেক অর্ধেক করে ভাগ করছিল, মানে সে তার ভাইকেও অর্ধেক টাকা দিতে বলে। যেটা শুনে তখন মা বলে, তোমার কি আসলে লজ্জা করছে না? তুমি তোমার ভাইয়ের কাছে টাকা চাইছো, তুমি তো নিজেই সব টাকা দিতে পারো, এটা তো সামান্য টাকা। তখন চেনশিয়া বলে, টাকা সামান্য,
তাই আমি ভাইকে অর্ধেক দিতে বলছি, কারণ ওরও তো কিছু দায়িত্ব নেওয়া উচিত, তাই না? সব সময় তো আর বেকার হয়ে থাকা যায় না। যেটা শুনে মা তখন আবার চেনশিয়ার সাথে ঝগড়া করতে যাচ্ছিল। ঠিক তখনই চেনশিয়ার ভাই তাকে থামিয়ে দিয়ে বলে, মা, ও তো ঠিকই বলছে, উনি তো আমারও বাবা ছিলেন, তাই আমারও টাকা দেওয়া উচিত। যেটা শুনে মা তখন চুপ হয়ে যায়। এরপর রাত হলে চেনশিয়ার ভাই তাকে জিজ্ঞাসা করে, বোন, তুই কি আমাকে ঘৃণা করিস? যেটা শুনে তখন চেনশিয়া চুপ হয়ে যায় আর এরপর বলে, না, তুই আমার ছোট ভাই, তোকে আমি কেন ঘৃণা করব? শুধু মাই তো আমাকে কখনো মেয়ে হিসেবে ধরেননি। যেটা শুনে তখন চেনশিয়ার ভাই তাকে বলে, এমনটা নয় বোন, মাও তোকে খুব ভালোবাসে, শুধু তার স্বভাবটাই এমন যে কিনা বাইরে থেকে নিজেকে কড়া দেখান। এরপর সে তাকে একটা বক্স বের করে দেখায়। সেই বক্সের ভিতরে চেনশিয়ার মা সেই সব খবরের কাগজের অংশগুলো যত্ন করে কেটে রাখতেন, আর চেনশিয়ার যে সার্টিফিকেটগুলো তিনি ছিঁড়ে ফেলেছিলেন সেগুলো আঠা দিয়ে ঠিক করে নিজের কাছে রেখে দিয়েছেন। মানে সত্যি বলতে চেনশিয়ার মা বাইরে কঠোর সেজে থাকলেও মন থেকে তিনি সবসময় চেনশিয়ার খোঁজ রাখতেন। তখন চেনশিয়া তার ভাইকে বলে, মাকে জানতে দিও না যে আমি এই বক্সটার কথা জেনে গিয়েছি। যেটা শুনে ভাইও তখন রাজি হয়ে যায়। এরপর ভাই সেখান থেকে চলে যাওয়ার পর চেনশিয়া আবারও সে জিনিসপত্রগুলো দেখতে শুরু করে আর মনে মনে খুব খুশি হয়। পরদিন চেনশিয়া লিরানের সাথে দেখা করতে চলে আসে তাকে বিদায় জানানোর জন্য। তখন লিরান বলে, আমি তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়তে যেতে পারবো না, কারণ তোমাকে বিদায় জানাতে আমার একদমই ভালো লাগছে না। তখন চেনশিয়া বলে, আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো। যেটা শুনে তখন লিরান চেনশিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে খুব মিস করব। ইস, যদি আমরা তাড়াতাড়ি আবার দেখা করতে পারতাম। এরপর চেনশিয়া বিদায় নিয়ে চীন থেকে সিঙ্গাপুর চলে আসে। সেখানে সবাই তাকে খুব সুন্দর করে ওয়েলকাম জানাচ্ছিল। যেখানে তখন আমরা বুঝতে পারি এখানে চেনশিয়া অনেক ভালো বন্ধু তৈরি করে ফেলেছিল, কিন্তু কোনো না কোনো দিক দিয়ে এখন ভেতরে ভেতরে সে লিরানের জন্য খুব কষ্ট পাচ্ছিল, কারণ তার কাছে এখন সবকিছু আছে, শুধু লিরানই নেই। তাই এর পরের দিনই সে আবার চীনে ফিরে আসে। যেটা দেখে লিরান তখন অবাক হয়ে যায় আর বলে, তুমি কেন আবার ফিরে এসেছো? তখন সে বলে, তোমার জন্য। কেন, আমাকে দেখে তুমি খুশি হওনি? আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি, তাছাড়া এখন আমি এখানেই চাকরি পেয়ে যাব, আর তাতে তুমিও আমার সাথে থাকবে। এদিকে সেনশিয়াকে এত খুশি দেখে লিরানও তখন খুব খুশি হয়ে যায় আর বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি সত্যি আমার জন্য ফিরে এসেছো। মানে সে খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছিল। যেটা দেখে চেনশিয়া সরাসরি লিরানকে কিস করে দেয় আর বলে, আমি এখন তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, বরং এখন আমরা বিয়ে করব আর সবসময় একসাথে থাকবো। যেটা শুনে লিরানও খুব খুশি হয়। আর এভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো এই গল্পটা কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।